আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করলো, বড় বড় স্থাপনার উপরে বোমা হামলা করলো এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। হত্যা করার পর একজন দুইজন মির্জাফর, যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল, তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে ভেনেজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি, তুলেছেন কিনা এখনো সেটি জানা যায়নি। তাহলে খেয়াল করে দেখেন, বড় একটি রাষ্ট্র আমেরিকা, সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে, মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায়। এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায়? আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন। যখন খ্রিস্টান ধর্ম এসছে, খ্রিস্টান পাদ্রীরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, গিয়ে সেই সব দেশ দখল করেছে। যখন মুসলমান ধর্ম এসছে, মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে, সেই সব দেশের রাজাকে হত্যা করেছে। কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো বুদ্ধিজম, কখনো নানা ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য একসময় যুদ্ধ হয়েছে। এর আগে যখন ধর্ম বিষয় ছিল না, তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে, বিভিন্ন রাজত্ব দখল হয়েছে, বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে। এই সাম্রাজ্য দখল, এত ধর্ম পৃথিবীতে আসার পর, এত শিক্ষা পৃথিবীতে আসার পর, জাতিসংঘ আসার পর, নীতি আসার পর, মানবাধিকার কমিশন আসার পর, এখনো যদি মাইট ইজ রাইট হয়, অর্থাৎ যার জোর আছে মুল্লুকটা তারই হবে হয়, তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত। জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের যে সংবিধান, এই রাষ্ট্রের যে চার্টার, সেটা অনুসারে কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা, বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা, এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয়। আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ, যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোথায়? বাংলাদেশকে নিয়ে যিনি 500 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, মিস্টার তুর্ক, তিনি কোথায়? তিনি কি এখনো ঘুমিয়ে আছেন, নাকি তিনি দিবাস্বপ্নে দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন? এখন আমেরিকার বল আছে বলে, শক্তি আছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে। এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু ভারত বিরোধীদেরকে দিয়ে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশে যুদ্ধ করেছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায়, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যারা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায়, তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ, তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন? জাতিসংঘ তখন কি করবে? জাতিসংঘ তখন কি বলবে? দেখেন, খেয়াল করে, ভেনেজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি। নিকোলাস মাদুরো কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি, না কাজে না কথায়। তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সশরীরে তুলে নিয়ে এসছেন।
তুলে এনে তাকে বন্দি করেছেন। এখন তার বিচার হচ্ছে, বিচারটা কিসের ভিত্তিতে হবে? তিনি মাদক চোরা কারবারি হিসেবে বিচার করবে। আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে, দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা, তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে বোগোতা, কলম্বিয়া। সেই কলম্বিয়ার চাইতে 10 ভাগের 1 ভাগ মাদকও ভেনেজুয়েলাতে নাই। তারপরে যদি আপনি ভেনেজুয়েলার পাশে মাদকের জন্য আরেকটি দেশ খোঁজেন, সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো, যেটি আমেরিকার প্রতিবেশী। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপ্রিটকে তৈরি করেছে, মাসুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে, সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মীর জাফরের জন্ম হয়। মীর জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মীর জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়। এই মীর জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল, যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন পোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে। আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে? এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সে নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের 4,000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায়, ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের তুলনায় আমেরিকার চাইতেও ইন্ডিয়া শক্তিশালী। তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা। এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন, ভারতে খেলতে যাবে না বলে যে আস্ফালন, এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে ডক্টর ইউনূসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন? নিশ্চয়ই খুনের মামলায়, নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধের মামলায়। কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইউনূস সেটাকে মওকুফ করে দিয়েছেন। 4,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু অবাক হবেন না। সরকার বলছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক, জনতাকে আইনি সুরক্ষা দিতে এখন তারা একটা বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই যোদ্ধাদের আইনি
একটা দায় মুক্তি দিতে এখন নতুন অধ্যাদেশ জারি করা হবে। এখন জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করে লটকে দিলেন, ছাত্রলীগের যুবলীগের কর্মীদের হত্যা করে লটকে দিলেন বিভিন্ন জায়গায়, কিংবা থানা ঘেরাও করে থানা লুট করলেন, অস্ত্র লুট করলেন, কারাগার ভেঙে অস্ত্র এবং বন্দীদের বের করে আনলেন, এই ঘটনাগুলোই যে 15-16 মাসে কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি, তাতেই এটা পরিষ্কার যে দায় মুক্তি এখন একটা অধ্যাদেশের মাধ্যমে দিয়ে সরকার আরো স্পষ্ট আর জোরালো করতে চাইছে বটে, কিন্তু 2024-এর অক্টোবরে এই সরকার যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায় মুক্তির বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করেছিল সেটা খুবই কার্যকর আছে, এবং সেই কার্যকারিতার প্রেক্ষিতেই জুলাই যোদ্ধারা গলা ফুলিয়ে টক শোতে, আলোচনা সভায়, বিভিন্ন জায়গায় জনসভায় গত কয়েক মাসে নানা দফায় বলে এসেছেন যে তারা এই থানা পুড়িয়ে দিয়েছেন, ওই থানায় 15 জন পুলিশ যদি হত্যা করতে না পারতেন তাহলে বিপ্লব অর্জিত হতো না, কিংবা ওই জায়গায় যদি তারা হত্যা করে কাউকে ঝুলিয়ে দিতে না পারতেন তাহলে তাদের আন্দোলনটা ওই দিকে মোড় নিত না। তার মানে এই যে হত্যা, লুটপাট, ধ্বংসযজ্ঞ, অগ্নিকাণ্ড, এটাকে 15-16 মাসে যে একরকমের নর্মালাইজ বা একটা স্বাভাবিককরণ করা গেছে, তার ভিত্তি হিসেবে কিন্তু 2024-এর অক্টোবরে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনটা কাজ করছিল, যেখানে সরকার বলে দিয়েছিল যে দায় মুক্তি দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে বলা হয়েছিল 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি করা যাবে না, কারণ তখন পুলিশ নোয়াখালীর সোনাইমুড়িতে এক পুলিশ কনস্টেবল হত্যার জন্য কয়েকজনকে আটক করেছিল, আর তার পরপরই সরকার এই বিবৃতি দিয়েছিল, এবং তারপর থেকে আর কোনো পুলিশ হত্যার বিষয়ে পুলিশ বাহিনী, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কেউ কোনো নড়াচড়া করে নাই। এবং সেই বিবৃতিতে সরকার প্রথম এই তারিখটা কিন্তু ঘোষণা করে 15ই জুলাই থেকে 8ই আগস্ট, আর এখন সরকার বলছে যে তারা যে দায় মুক্তি দেবে সেখানেও তারা 1 জুলাই থেকে 2024 সালের 1 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত পরিচালিত গণ অভ্যুত্থানের জন্য জুলাই যোদ্ধাদের একটা সর্বাত্মক সুরক্ষা দিতে চায়। তার মানে জুলাই যোদ্ধারা, সেই গণ অভ্যুত্থানের সৈনিকেরা জানেন 1 জুলাই 2024 থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, ধ্বংস সহ এমন সব ফৌজদারি কর্মকাণ্ড সাধিত হয়েছে যেগুলো ফৌজদারি কর্মকাণ্ড, এবং সেগুলোর বিচার কখনো কোনোভাবে রহিত করা যাবে না, এবং সে কারণেই সর্বাত্মক একটা সুরক্ষার জন্য এই সরকারের ওপর চাপ ছিল প্রথম থেকেই। সরকার তখন 15ই জুলাই থেকে দিয়েছিল, এখন 1 জুলাই থেকেই তারা এই ব্ল্যাঙ্কেট সুরক্ষা দিতে চাচ্ছে। দেখেন, এই যে দায় মুক্তিটাই এই জুলাই যোদ্ধাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, তার প্রমাণ হচ্ছে জুলাই সনদেও কিন্তু আরেক দফা এই সুরক্ষা দেওয়া হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের দিন, মানে আমরা তো ভেবেছি জুলাই সনদ না জানি কি এক মহান সংস্কার পরিকল্পনা, কিন্তু ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, জুলাই সনদ কেউ এসে রদ করতে পারবে না এমন নিয়ম করতে হবে, এসব দাবিতে যে আলী রিয়াজের দরবারে মাসের পর মাস কেটে গেল, তারও কারণ কিন্তু ওই একই, ফৌজদারি অপরাধের দায় থেকে জুলাই যোদ্ধাদের একটা ব্ল্যাঙ্কেট সুরক্ষা, সর্বাত্মক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। সে কারণেই 18ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সেই দিনে সংসদ ভবন এলাকায়, মনে আছে নিশ্চয়ই, জুলাই যোদ্ধারা সমাবেশ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর এবং মিছিল সমাবেশ করতে থাকলেন, এবং জুলাই সনদ স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে সরকার সেই জুলাই সনদেও একটা দায় মুক্তির অধ্যাদেশ যুক্ত করলেন। সরকারি হিসাবই বলছে 44 জন অন্তত পুলিশ সদস্যকে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে হত্যা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে, আর সাধারণ মানুষকেও, মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্দেহে বা অভিযোগেও হত্যার ঘটনা ঘটেছে, এবং জুলাই যোদ্ধারা তার মানে জানে 8ই আগস্ট পর্যন্ত 1 জুলাই থেকে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে।
সরকার এবার এক্ষুনি এই অধ্যাদেশ যে জারি করতে চাচ্ছে তার একটা কারণ হচ্ছে, সরকার বলছে যে সাম্প্রতিক সময়ে দুই বীর জুলাই যোদ্ধা, একজন তাহরিমা জান্নাত সুরভি, আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসান, এই দুইজনকে যে পুলিশ গ্রেফতার করলো, এই ঘটনায় সরকার একরকম জেগে উঠে বুঝেছে যে জুলাই যোদ্ধাদের যদি একটা সর্বাত্মক সুরক্ষা দেওয়া না যায় তাহলে এদেরকে পুলিশ যে কোনো সময় গ্রেফতার করতে পারে। কিন্তু দেখেন, এই যে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া এক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তাহরিমা জান্নাত সুরভি, তাকে যখন গাজীপুর থেকে 25শে ডিসেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানে, মানে সেনাবাহিনী পুলিশ বাহিনী মিলিত যে বাহিনী, সেই বাহিনীর অভিযানে গ্রেফতার করা হলো, তখন কিন্তু টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে বলা হয়েছিল যে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে। তাহলে যার বিরুদ্ধে চাঁদাবাজি আর অপহরণের একাধিক অভিযোগ আছে সেই ব্যক্তি জুলাই যোদ্ধা বলে তাকে তার মানে শুধুমাত্র ব্ল্যাঙ্কেট সুরক্ষা, এক সর্বাত্মক দায় মুক্তি শুধুমাত্র 24-এর 1 জুলাই থেকে 8ই আগস্টের হত্যা, লুটপাট, ধ্বংসযজ্ঞের জন্য দেওয়া হচ্ছে তাই নয়, তারা এখনো ইচ্ছা মতো চাঁদাবাজি, অপহরণ যা ইচ্ছা তাই করতে পারবে এবং ওই সুরক্ষার বলে এতে এদেরকে এই সব অপরাধ থেকেও রক্ষা করা যাবে বলে সরকার প্রত্যাশা করছে। দেখেন, তাহরিমা ওই গাজীপুর এলাকার মেয়ে এবং যখন যৌথ বাহিনী তাকে 25শে ডিসেম্বর গ্রেফতার করলো তখন পুলিশ কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছিল যে গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন নাইমুর দুর্জয় নামের এক সাংবাদিক। তার অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে তাহরিমা জড়িত। এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনা প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ আছে। তো এখন উনি যে নির্দোষ প্রমাণিত হলেন, মানে তখন তাকে কোন দোষে ধরা হয়েছিল? চাঁদাবাজি, অপহরণ, নাকি প্রধান উপদেষ্টা সেনা প্রধানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য? কোন অভিযোগে ধরা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা পরিষ্কার করা হলো না। কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তাহরিমা জান্নাত সুরভির বিষয়টা দেখছেন এবং তাহরিমা জান্নাত সুরভি শিগগিরই প্রতিকার পাবে। আর তারপরে রিমান্ড আদেশের 5 ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা। তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহরিমা, আর এখন কিনা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহরিমা জান্নাত সুরভি, মাহাদি হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশি হয়রানিতে পড়বে না। এ হিসাব মেলে? মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন, কাজেই সারা জীবন লুটপাট, চাঁদাবাজি চালিয়ে যেতে পারবেন? মাহাদি হাসানের ঘটনাটা দেখুন, পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল একটি অভিযোগে এবং মাহাদি হাসান হবিগঞ্জের এই তরুণ, তিনি গিয়ে পুলিশকে, মানে তার ভিডিও তো ভাইরাল, তিনি গিয়ে পুলিশকে উল্টো এই হুমকি দিলেন যে আমরা হবিগঞ্জে থানা জ্বালিয়ে দিছি, আমরা হবিগঞ্জে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমাদের সাথে আমাদের কথা আপনি শোনেন না, আমাদের লোককে আপনি ধরে এনেছেন কোন সাহসে? ওই ভিডিও ভাইরাল হলে মানুষ যখন প্রশ্ন তোলেন যে পুলিশের সামনে বসে থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেও যদি কোনো ব্যক্তির ব্যাপারে পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থায় পুলিশ নিয়ন্ত্রণ আনবে কি করে? তখন পুলিশ সরকারি কাজে বাধা দান এবং হুমকি দানের অভিযোগে মাহাদি হাসানকে গ্রেফতার করেছিলেন। তার মানে কি, জুলাই যোদ্ধা যদি আপনি হন, আপনি যদি বীর জুলাই যোদ্ধা হন, আপনি সারা জীবন ধরে পুলিশকে হুমকি দেবেন, পুলিশকে ভয় দেখাবেন, প্রশাসনকে ভয় দেখাবেন, আগুন জ্বালিয়ে আপনি কত বড় বীরত্বের কাজ করেছেন, আবারও আগুন জ্বালাতে পারেন, এ ধরনের হুমকি দেবেন, কিন্তু পুলিশ প্রশাসন কেউ আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। সরকার যখন তাহরিমা সুরভি আর মাহাদি হাসানের ঘটনাকে সামনে রেখে সেই দাবির মুখে এখন এই দায় মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, তখন তো এই প্রশ্ন করতেই হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠক থেকে বলা হয়েছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা বা দায় মুক্তি দেওয়া হয়েছিল, 2024 সালের যোদ্ধাদেরকেও সেই সুরক্ষাই দেওয়া হবে। এখন
বাংলাদেশে তাহলে কতবার মুক্তিযুদ্ধ সংগঠিত হবে? ধরেন ফেব্রুয়ারিতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে, সে সরকারের বিরুদ্ধে আন্দোলনের শুরুতেই যদি আন্দোলনকারীদের একটি দল বিভিন্ন জায়গায় বাংলাদেশে পুলিশকে আক্রমণ করে ঝুলিয়ে দিতে থাকে, সরকারি স্থাপনায় আগুন জ্বালাতে থাকে এবং বলে এটা তাদের তৃতীয় মুক্তিযুদ্ধ, এবং তৃতীয় মুক্তিযুদ্ধ হওয়ার কারণে শেষ পর্যন্ত ওইভাবে সরকার পতন ঘটিয়ে দিতে পারলে ওই নতুন সরকারকে এসে আবারও মুক্তিযোদ্ধাদের যেহেতু দায় মুক্তি দেওয়া হয়েছিল, ওই যোদ্ধাদেরও দায় মুক্তি দিতে হয়, তাহলে বাংলাদেশে আসলে পুলিশ কবে মৃত্যু ভীতি ছাড়া আবার কাজ করতে পারবে? কবে এটা নির্ধারিত হবে যে কোনটা মুক্তিযুদ্ধ, কোনটা সরকার বিরোধী আন্দোলন, কোনটা বৈধ, কোনটা অবৈধ? মানে এই মাপকাঠিগুলো কারা ঠিক করবেন? সরকার বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এখন তারা সেটা করবে। আমার জানবার ইচ্ছা রাষ্ট্রপতি কি ভাবছেন? এখন জুলাই যোদ্ধারা যদি, যেমন এখনো চাঁদাবাজি, অপহরণ, হুমকি কোনো কিছু দিলেই তাদেরকে ওই জুলাই যোদ্ধা সুরক্ষার কারণে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এখন রাষ্ট্রপতি ওই অধ্যাদেশে স্বাক্ষর করার পর জুলাই যোদ্ধারা 2024-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে যে দাবি করছেন রাষ্ট্রপতিকে নেমে যেতে হবে, সেই দাবি নিয়ে যদি আবার বঙ্গভবন ঘেরাও করেন, রাষ্ট্রপতিকে বের করে এনে যদি রাজপথে লটকে দেন, তাহলে কি জুলাই যোদ্ধারা এই সুরক্ষার আওতায়, মানে যেই সুরক্ষার অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেই সুরক্ষার আওতায় তারা আবারও সুরক্ষা পাবেন, নাকি ওই দফায় জুলাই যোদ্ধাদের বিচার করা যাবে? ফৌজদারি অপরাধ হচ্ছে এমন অপরাধ যে অপরাধ থেকে আসলে কোনো সময়সীমার মধ্যেই দায় মুক্তি ঘটে না। কাজেই সম্ভবত এই যে ইউনূস সরকার নানাভাবে আরো শক্ত করতে চাইছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি, রাষ্ট্রপতি সেই অধ্যাদেশে স্বাক্ষর করতেও হয়তো প্রস্তুত হয়ে উঠেছেন, কিন্তু এই দায় মুক্তি না তাদের বাঁচাতে পারবে, না যারা স্বাক্ষর করছেন, অধ্যাদেশ দিচ্ছেন তাদের বাঁচাতে পারবে। রাজনৈতিক যে কোনো পট পরিবর্তনে এই দায় মুক্তি বড় দায় হয়ে দেখা দিতে পারে।